স্বাগত নিউজ 24 সন্ধ্যা সংবাদে। সঙ্গে আছি আমরা দুজন, আমি ফারনাজ জুই এবং আমি তাবাসসুম আহমেদ। দেখছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। জলবায়ুর পরিবর্তন মোকাবেলা, ক্ষতি প্রশমন এবং ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে বার্ষিক $100 বিলিয়ন ফান্ড নিশ্চিত করতে বিশ্ব সম্প্রদায়কে আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জলবায়ু বিষয়ক ভার্চুয়াল সম্মেলন লিডার সামিটের উদ্বোধনী অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি। বলেন, প্রকৃতিকে বাঁচাতে মনোযোগ দিতে হবে পরিবেশ বান্ধব প্রযুক্তির দিকে। শাহ আলী জয় জানাচ্ছেন বিস্তারিত। বাড়ছে পৃথিবীর গড় তাপমাত্রা, বরফ গলে উচ্চতা বাড়ছে সমুদ্র পৃষ্ঠের, হচ্ছে জলোচ্ছ্বাস ও বন্যা, কোথাও কোথাও আবার দেখা দিচ্ছে দীর্ঘমেয়াদী খরা। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে প্রকৃতির আচরণ হয়ে উঠছে খামখেয়ালি, আর এর ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে যে দেশগুলো, তার তালিকায় বাংলাদেশের নাম ওপরের দিকে। এমন বাস্তবতায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের আয়োজনে বিশ্ব নেতাদের নিয়ে জলবায়ু বিষয়ক 2 দিনের এই সম্মেলন। যুক্তরাষ্ট্রের প্যারিস চুক্তিতে ফিরে আসা এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে জলবায়ু পরিবর্তন বিষয়ে সম্পৃক্ত করার উদ্যোগ নেয় মার্কিন প্রেসিডেন্টকে ধন্যবাদ জানান বাংলাদেশের প্রধানমন্ত্রী। জলবায়ু পরিবর্তনের মোকাবেলায় 4 দফা পরামর্শের কথা তুলে ধরেন তিনি। শেখ হাসিনা তাগিদ দেন বৈশ্বিক উষ্ণায়ন কমাতে ঐক্যবদ্ধ প্রয়াসের। Immediate and ambitious action plan by developed countries to reduce their carbon emissions to keep the global temperature rise at 1.5 degrees Celsius. The developing nations should also focus on mitigation measures. জলবায়ু পরিবর্তনের ফলে ক্ষতির প্রভাব মোকাবেলায় বার্ষিক তহবিল গঠনেও গুরুত্ব দেন প্রধানমন্ত্রী। Ensuring the annual target of $100 billion which should be balanced 50-50 between adaptation and mitigation with special attention to the vulnerable countries while pursuing loss and damage. Major economies, international financial institutions and private sectors should come forward for concessional climate financing. জলবায়ু পরিবর্তন মোকাবেলায় ঐক্যবদ্ধ প্রয়াসের বিকল্প নেই উল্লেখ করে শেখ হাসিনা বলেন, কোভিড-19 মহামারী স্মরণ করিয়ে দেয় বৈশ্বিক সংকট শুধুমাত্র সম্মিলিত দৃঢ় পদক্ষেপের মাধ্যমেই মোকাবেলা করা যেতে পারে। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। এবারে টিকার খবর। চুক্তি অনুযায়ী ভারত থেকে সময় মতো টিকা পেতে জোর কূটনৈতিক চেষ্টা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ। যদিও বৃহস্পতিবার দিল্লি থেকে ফিরে ভারতীয় হাই কমিশনার তার দেশে টিকার সংকট তুলে ধরে বলেন, বাংলাদেশকেও সরবরাহের চেষ্টা করছেন তারা। পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, ঘাটতি মেটাতে দেশে রাশিয়ার টিকা উৎপাদনে চাহিদা অনুযায়ী দেশটিকে সব কাগজপত্র সরবরাহ করেছে সরকার। চীনের ভ্যাকসিন জোট গঠনের উদ্যোগেও সম্মতি আছে বাংলাদেশের। তবে বিকল্প উৎসের ব্যাপারে বাংলাদেশে আরও আগে থেকে তৎপর হওয়া উচিত ছিল বলে মনে করছে ভ্যাকসিন এক্সপার্ট রিভিউ কমিটি। লাকমিনা জেসমিন শোবার রিপোর্ট। ত্রিপক্ষীয় চুক্তির আওতায় প্রতি মাসে বাংলাদেশকে 50 লাখ টিকা সরবরাহের কথা ভারতের সেরাম ইনস্টিটিউটের, অথচ ফেব্রুয়ারির পর আর কোনো চালান আসেনি দেশে। সব মিলিয়ে 3 কোটি ডোজ ভ্যাকসিনের মধ্যে এসেছে মাত্র 70 লাখ। ফলে এরই মধ্যে যারা টিকার প্রথম ডোজ নিয়েছেন তারা সবাই দ্বিতীয় ডোজ পাবেন কিনা তা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। চুক্তি অনুযায়ী টিকা পেতে দিল্লির সাথে জোর কূটনৈতিক চেষ্টা চালিয়ে যাচ্ছে ঢাকা। বৃহস্পতিবার দিল্লি থেকে ফিরে দেশটির হাই কমিশনার নিজেদের সংকট তুলে ধরেন, পাশাপাশি বাংলাদেশকেও সরবরাহের প্রতিশ্রুতি দেন। They're all working on how best to manage within the availability of vaccines to manage supply. So we're doing our best. Let's see how much we can support. একদিকে সময় মতো ভারতের টিকা পাওয়া নিয়ে অনিশ্চয়তা, অন্যদিকে ঘাটতি পূরণে বিকল্প অনুসন্ধান। নিউজ 24-কে দেওয়া একান্ত সাক্ষাৎকারে ভ্যাকসিন পেতে বাংলাদেশের কূটনৈতিক তৎপরতার সর্বশেষ তুলে ধরেন পররাষ্ট্রমন্ত্রী। চুক্তি হলেই যে এটা একেবারে বেদবাক্য এমন না। হ্যাঁ, তারা দে উইল ট্রাই টু অনার ইট এবং দে হ্যাভ বিন ট্রাইং টু অনার ইট। হ্যাঁ, কিন্তু যদি কোনো ফোর্স জুরির কারণে সম্ভব না হয়, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড। তারা কখনো বলে নাই যে দেবে না। দেশেই রাশিয়ার স্পুতনিক ভি টিকা উৎপাদনের সম্ভাব্যতা ও অগ্রগতির তথ্য দেন পররাষ্ট্রমন্ত্রী। উই হ্যাভ ডান ইট, আমরা এগুলো সব পৌঁছায় দিয়েছি। আমরা খুব ভাগ্যবান এবং আমরা আই শুড সে মাননীয় প্রধানমন্ত্রীর কারণে আমরা যে দুটো দেশকে অ্যাপ্রোচ করেছিলাম
এই চায়না এবং রাশিয়া দুজনই আমাদের দিতে প্রস্তুত, যে কোনো মুহূর্তে আমরা তাদের থেকে আনতে পারি। এদিকে বিকল্প উৎস থেকে ভ্যাকসিন পেতে বাংলাদেশের আরও আগেই তৎপর হওয়া উচিত ছিল বলে মনে করছে ভ্যাকসিন এক্সপার্ট রিভিউ কমিটি। যখনই আমি একজন মানুষকে ফার্স্ট ডোজ দেই, কারণ সে তো ফিক্সড হয়ে যাচ্ছে, তার জন্য দ্বিতীয় ডোজ আমাকে নিশ্চিত করতে হবে, রাষ্ট্র হিসেবে এটা আমাদের দায়িত্ব। আমরা যখন ভ্যাকসিনেশন শুরু করেছিলাম আমরা কেউ ওই কথাটা তুলেছিলাম, কিন্তু আমরা ভেবেছিলাম যে আমাদের বোধহয় সাপ্লাই চেইনটা আনইন্টারাপ্টেড থাকবে। এই আত্মবিশ্বাসটি রাখাটা ভুল হয়েছে, যেটা আজকে প্রমাণ হচ্ছে। বুধবার পর্যন্ত দেশে টিকা মজুদ ছিল 27,22,000-এর কিছু বেশি। প্রতিদিন গড়ে টিকা দেওয়া হচ্ছে 1.5 থেকে 2 লাখ। সে অনুযায়ী নতুন চালান না এলে প্রথম ডোজ পাওয়া অনেকে সময় মতো দ্বিতীয় ডোজ পাবেন কিনা তা নিয়ে আশঙ্কা রয়েছে। লাকমিনা জেসমিন সোমা, নিউজ 24, ঢাকা। এবার দেশের করোনা পরিস্থিতি। দেশে গত 24 ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও 98 জন মারা গেছেন এবং নতুন করে শনাক্ত হয়েছেন 4014 জন। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এ নিয়ে এখন পর্যন্ত করোনা আক্রান্তের মোট সংখ্যা 7,36,074 জন এবং মোট মৃত্যু হল 10,781 জনের। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 7,266 জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন 6,42,449 জন। সচেতন না হলে করোনার তৃতীয় ঢেউ আসতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালিক। বৃহস্পতিবার ভার্চুয়াল মাধ্যমে খাদ্যের কথা ভাবলে পুষ্টির কথাও ভাবুন শীর্ষক জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন এবং আলোচনা সভায় তিনি এই আশঙ্কার কথা বলেন। জাহিদ মালিক বলেন, হঠাৎ করে করোনার সংক্রমণ বেড়ে গেল কেন, দ্বিতীয় ঢেউ এলো কেন, বিষয়গুলো যদি চিহ্নিত না করা যায় তাহলে আবার তৃতীয় ঢেউয়ের জন্য অপেক্ষা করতে হবে। আমরা বিভিন্ন জায়গায় গেলাম, মাস্ক পরলাম না, সামাজিক দূরত্ব বজায় রাখলাম না, যার ফলে আমাদের এই দ্বিতীয় ঢেউ আসলো। একই কাজ যদি আমরা আবারও করি তাহলে আমাদের তৃতীয় ঢেউ আবার আসবে। সেজন্য আমাদের সকলকে সচেতন হতে হবে। আমরা চাই যে করোনা থেকে আমরা রক্ষা পাই, স্বাভাবিক জীবনে ফিরে যাই। দর্শক, করোনা নিয়ন্ত্রণে চলমান কঠোর লকডাউনের দ্বিতীয় ধাপ চলছে। রাজধানীর কি অবস্থা সে খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী প্লাবন রহমান। প্লাবন, নবম দিনে লকডাউনের বিধিনিষেধগুলো কতটা মানা হচ্ছে? ছিটেফোঁটা মানা হচ্ছে না, এক বাক্যে যদি বলি, কারণ মানুষের মধ্যে কোনো রকম ভয় শঙ্কা আমরা দেখছি না। একই সঙ্গে সরকারের যে কঠোর বিধিনিষেধ, একই সঙ্গে যে কঠোর লকডাউন, যেটি আসলে বলি না কেন রাস্তায় তার ছিটেফোঁটা চোখে পড়ার মতো নয়। আপনি একটু রাস্তা দেখাতে চাই, যানবাহনের অনেক চাপ। আপনি জানেন যে রমজান মাস চলছে, ইফতারের পরে আসলে মানুষজন বাসায় থাকার কথা, কিন্তু আমরা দেখছি যে এই কঠোর বিধিনিষেধের মধ্যে, কঠোর লকডাউনের মধ্যে আসলে মানুষ বাইরে বের হচ্ছেন নানা অজুহাতে, এবং কোনো কারণ ছাড়াই কিন্তু মানুষ বের হচ্ছেন। নিম্নবিত্ত মানুষের একরকম অজুহাত আছে, তারা কি খাবেন সেই প্রশ্নের উত্তর তারা খুঁজছেন, সে কারণে তারা বের হচ্ছেন। কিন্তু মধ্যবিত্ত মানুষ, উচ্চ মধ্যবিত্ত মানুষ কিংবা উচ্চবিত্ত মানুষ, তারা নানা অজুহাতে, অকারণে তারা আসলে বাইরে বের হচ্ছেন। কেউ কেউ ঘুরতেও আসলে বের হচ্ছেন ফাঁকা রাস্তায়। একটু কথা বলি যারা নিম্নবিত্ত মানুষ। এখন তো মানে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ, হ্যাঁ, বের হয়েছেন কেন আসলে? আসলে পেটে খিদা, না বাইরে পারি না। পেটে তো খিদা, না বাইরে তো পারি না, অভাব। কেউ কিছু বলে না বেরোলে? বলেই তো, পুলিশ বাধা দেয়, রিক্সা উল্টায় দেয়। কি চান, মানে কি হইলে বাসায় থাকা যায়? আমাদের চাইল্ড ডাইল দিলে আমরা বাসায় থাকতে পারতাম। শুনছিলেন আসলে একজনের সঙ্গে কথা বললাম, আসলে বেশিরভাগই যারা রিক্সা চালক, নিম্নবিত্ত মানুষ, যারা জীবিকার সন্ধানে আসলে ইনকাম করতে চান, তারা আসলে রাস্তায় বের হচ্ছেন। অনেক মানুষ, প্রচুর রিক্সা রাস্তায়, শুধুমাত্র গণপরিবহন বলতে বাস ছাড়া আর সব ধরনের যানবাহন চলছে। উত্তর বাড্ডা এলাকায় আমি আছি, রাস্তায় এই এখন আসলে সময় যত বাড়ছে ইফতারের পরে ততই আসলে চাপ বাড়ছে। তো সব মিলে ঢিলে ঢালা বলতে কিছু নেই, আসলে অনেকটা স্বাভাবিক বলা যেতে পারে ইফতারের পরের সড়কের চিত্র। এই ছিল মোটামুটি আমার কাছে উত্তর বাড্ডা থেকে এ বিষয়ে সব খোঁজ খবর। প্লাবন, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, রাজধানী উত্তর বাড্ডা থেকে লকডাউন পরিস্থিতির খবরাখবর নিয়ে যুক্ত ছিলেন সহকর্মী প্লাবন রহমান। এদিকে সর্বাত্মক লকডাউনের প্রভাব নেই রাজধানীর কোথাও। পুলিশের কঠোর অবস্থানের পরও মানুষকে রাখা যাচ্ছে না ঘরবন্দি। নানা অজুহাতে তারা বের হচ্ছেন বাইরে। বিশেষ করে কাজের সন্ধানে বের হওয়া মানুষের স্রোত ঠেকানো যাচ্ছে না। রাজধানীর সর্বাত্মক লকডাউনের নবম দিনের চিত্র জানাচ্ছেন তৌফিক মাহমুদ মুন্না।
ঢিলেঢালা লকডাউনে বাস ছাড়া সড়কে চলছে সব পরিবহন। মোড়ে মোড়ে ব্যক্তিগত গাড়ি, সিএনজি, রিক্সা আর কিছু সময় পরপর হালকা যানজট হচ্ছে রাজধানীতে। রাস্তায় বের হওয়া বেশিরভাগ মানুষ বেসরকারি অফিসের কর্মজীবী। জীবন আর জীবিকার তাগিদে সব আতঙ্কের উৎকণ্ঠা মাড়িয়ে তাদের বের হতে হচ্ছে সড়কে। অনেকে আবার বিভিন্ন প্রোগ্রামকে সামনে রেখে বের হচ্ছেন। ঘরে যদি খাওয়ার না থাকে তাতে বেরিয়ে থাকবে, এর লেগে তো মনে করেন বাইরে না। আর বই থেকে কি আর আপনার চাইলে কি করে দিছে? এবারের অবস্থা তো কিছুই দিল সরকারে, মানে না দেওয়ার কারণে তো আমরা গাড়ি নিয়ে রাস্তায় বের হয়ে গেছি। আজকের কথাই বলি, সকাল আজকে গাড়িতে কামাই করে গেলে আমার চুলা জ্বলবে। আমার বাসায় একটা আছে, যার কারণে আমরা ওইখানে যাচ্ছি, বুঝতে পারছেন? আরে মামা রে মামা, মানুষ নিছি সারাদিন একবার আইছি। মাস্ক ব্যবহার করা ঠিক আছে, কিন্তু গরম তো, তাই জন্য মাস্কটা ব্যবহার করতে পারতেছি না। রাস্তায় অতিরিক্ত যানবাহন নিয়ন্ত্রণে আগের মতো নেই প্রশাসনের কড়াকড়ি। চেকপোস্টে পুলিশের তল্লাশি চৌকি থাকলেও তা ছিল রুটিন মাফিক। আমি ব্যক্তিগতভাবে মামলা দিয়েছি 4 জনকে। তারা সুনির্দিষ্ট কোনো কারণ দেখাতে পারেনি বা তাদের কাছে কোনো মুভমেন্ট পাস নেই, বা তারা গভর্নমেন্ট আমাদের যে 18টা ক্যাটাগরি করা হয়েছে সেই 18টা ক্যাটাগরির মধ্যে তারা পড়ে না। প্রধান সড়কগুলোতে পুলিশের অবস্থান থাকলেও গলিপথে চলছে স্বাভাবিক অবস্থায়। কোথাও আবার নেই কোনো ধরনের স্বাস্থ্যবিধি মানার চিত্র। দ্বিতীয় ধাপে বৃদ্ধি পাওয়া সর্বাত্মক লকডাউন চলবে 28 এপ্রিল মধ্যরাত পর্যন্ত। তৌফিক মাহমুদ মুন্না, নিউজ 24, ঢাকা। আজ সকাল থেকে দুপুর পর্যন্ত বিভিন্ন দেশ থেকে 11টি ফ্লাইটে আসা 477 জনকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। সাংবাদিকদের সাথে এক ব্রিফিংয়ে কথা বলেন বিমানবন্দর পরিচালক তৌহিদুল আহসান। জানান আজ 5টি দেশে 23টি ফ্লাইট ছেড়ে যাওয়ার কথা, আর সকাল থেকে 9টি ফ্লাইট ছেড়ে গেছে। গতকাল পর্যন্ত 71টি ফ্লাইটে 14,647 জন ঢাকা ছেড়েছে, আর এখন পর্যন্ত 66টি ফ্লাইটে 5টি দেশ থেকে 14,000 যাত্রী এসেছে, যাদের হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। এদিকে আজ অভ্যন্তরীণ 6টি রুটে নভোএয়ারের 11টি ও ইউএস বাংলার 10টি ফ্লাইট চলাচল করবে। আগের থেকে যাত্রী বেড়েছে বলেও জানান বিমানবন্দর পরিচালক। আজকে আমাদের 23টা ডিপার্চার ফ্লাইটের শিডিউল রয়েছে এবং 23টা অ্যারাইভাল ফ্লাইটের শিডিউল রয়েছে। এই ফ্লাইটগুলির মধ্যে অলরেডি 9টা ফ্লাইট ডিপার্চার করে গেছে এবং 13টি ফ্লাইট বাংলাদেশে অবতরণ করেছে, এবং এ পর্যন্ত রাত 12টা থেকে এখন পর্যন্ত প্রায় 550 মতো যাত্রী বাংলাদেশে প্রবেশ করেছে, এবং তার মধ্যে 477 জন যাত্রী আইকিউতে পাঠানো হয়েছে এবং বাকি যাত্রীরা আইকিউ পাঠানোর প্রক্রিয়াধীন রয়েছে। লকডাউনে ক্ষতিগ্রস্ত দেশের 2.5 কোটি স্বল্প আয়ের মানুষের জন্য 1 মাসের খাদ্য সহায়তার প্যাকেজ হাতে নেওয়ার আহ্বান জানিয়েছেন বিশিষ্ট নাগরিকরা। এ দাবি না মানলে রোজার মাস থেকে আন্দোলন করার ঘোষণা দিয়েছেন গণস্বাস্থ্য ট্রাস্টের প্রতিষ্ঠাতা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী। আর মানুষের খাদ্যের ব্যবস্থা না করে লকডাউন দেয়াকে প্রতারণা বললেন বিশিষ্ট নাগরিকরা। আরিফিন শাকিল জানাচ্ছেন বিস্তারিত। আর কিছুই না, গাড়িতে কামাই করে গেলে আমার চুলা জ্বলবে। 1 মুঠ চাউলও ঘরে নাই। 8টার সময় বাড়াইছি, এই যে 50 টাকা ভাড়া মারছি। লকডাউন শুরু হওয়ার পর থেকে এমন নীরব কান্না নিম্ন আয়ের পরিবারগুলোতে। দিনে দিনে সেই সংকট আরও তীব্র হয়েছে। বৃহস্পতিবার শহীদ মিনারে বিশিষ্ট নাগরিকদের ব্যানারে লকডাউনে ক্ষতিগ্রস্তদের জন্য সহায়তা শীর্ষক এক সমাবেশে জানানো হয় দেশের স্বল্প আয়ের মানুষের সংখ্যা 2.5 কোটি, যারা লকডাউনে কাজ হারিয়ে আরও নিঃস্ব হয়ে পড়েছেন। অনুষ্ঠানে গণসংহতির প্রধান সমন্বয়ক জুনায়েদ সাকি নিম্ন আয়ের মানুষের জন্য খাদ্যের ব্যবস্থা না করে লকডাউন দেওয়ার সমালোচনা করেন। আর গণফোরামের সাবেক সাধারণ সম্পাদক রেজা কিবরিয়া প্রস্তাব দেন দ্রুত ক্ষতিগ্রস্ত মানুষের জন্য 35,000 কোটি টাকা বরাদ্দ দেওয়ার। 5,23,000 কোটি টাকার বাজেট থেকে 35,000 কোটি টাকা নেওয়া খুব বেশি না। এটা মানুষের জান বাঁচানোর জন্য। বাংলাদেশের মতো দেশে সংক্রমণ ঠেকানোর জন্য যদি কেউ লকডাউনের মতো জায়গায় যায়, তাহলে তার প্রথম শর্ত হচ্ছে মানুষের ঘরে খাদ্য পৌঁছানো। সেটা না করে লকডাউনের ঘোষণা দেওয়া একটা প্রতারণা। করোনা পরিস্থিতি নিয়ে সরকার আন্তরিক নয় এমন অভিযোগ করে একই অনুষ্ঠানে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, সরকার একদিকে লকডাউন দিচ্ছে, অন্যদিকে খাবার না পেয়ে মানুষ রাস্তায় নামছে। আর গণস্বাস্থ্য ট্রাস্টি জাফরুল্লাহ চৌধুরী বলেন, আগামী 7 দিনের মধ্যে সমস্যার সমাধান করতে হবে। $1 বিলিয়ন আমাদের যে রিক্সাওয়ালা, শ্রমিক, দরিদ্র যে 2.5 কোটি পরিবারের কথা বলা হয়েছে, তাদেরকে খাদ্য দেন। তা না হলে প্রস্তুত থাকেন, এই রমজানের মাস থেকেই শুরু হবে বিদ্রোহ। লকডাউন লকডাউন করে বেড়ান, আছে নাকি লকডাউন কোথাও?
35,000 কোটি টাকা তোক বরাদ্দ এখন বলেন। বক্তারা রমজান মাসে বাঁশখালীতে শ্রমিক হতাহতের ঘটনার সুষ্ঠু বিচারের দাবি জানান। সরকারের অপকর্মের বিরুদ্ধে আরিফিন শাকিল, নিউজ 24, ঢাকা। এবার অন্যান্য সংবাদ। 26 মার্চ সহিংসতা ও তাণ্ডব এবং পরবর্তীতে হেফাজত নেতা মামুনুল হকের রিসোর্ট কাণ্ডের পর দেশজুড়ে আবারও সমালোচনা শুরু হয় হেফাজতে ইসলাম বাংলাদেশ ও খেলাফত মজলিসের নেতাকর্মীদের কার্যকলাপ নিয়ে। বিভিন্ন জেলায় তাদের নাশকতার মামলার তদন্ত করেছে বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী। এদিকে আলোচিত চরিত্র মামুনুল ডিবিতে 7 দিনের রিমান্ডে আছেন। জিজ্ঞাসাবাদে দিচ্ছেন নতুন নতুন তথ্য। মাসুদা লাবনী জানাচ্ছেন বিস্তারিত। 26 মার্চ সংঘর্ষ, সহিংসতা ও মামুনুল হকের রিসোর্ট কাণ্ডের জের ধরে হেফাজতে ইসলাম বাংলাদেশ ও খেলাফত মজলিস এর নেতাকর্মীদের তাণ্ডব ও নাশকতার ঘটনায় আলোচিত চরিত্র হয়ে ওঠেন মামুনুল হক। গেল 18 এপ্রিল গ্রেফতার হওয়ার পর থেকে মোহাম্মদপুর থানার মামলায় রিমান্ডে ডিবিতে আছেন মামুনুল। সেখানে জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসছে নানা চাঞ্চল্যকর তথ্য। গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার জানান, নাশকতার বিষয়ে মামুনুলের সাথে কার কার কথা হয়েছে, এছাড়া শাপলা চত্বরে বসে যাওয়ার পেছনে কারা ইন্ধন দিয়েছে ও টাকার উৎস সহ বেরিয়ে আসছে আরও তথ্য। একই কথাগুলো কিন্তু অন্য জায়গা থেকেও আসছে, অন্যান্য আসামিদের জিজ্ঞাসাবাদেও আসছে। 2013-র যে হেফাজতের যে তাণ্ডব, এই তাণ্ডবে একটা বড় কনস্পিরেসি সরকারের বিরুদ্ধে তখন একটা বড় কনস্পিরেসি ছিল। সেই কনস্পিরেসিতে কারা কারা অংশগ্রহণ করেছে, কারা কারা ছিল, তখনকার যে আপনার জাতীয়তাবাদী দলের সাথে দলের চেয়ারপারসনের সহ বিভিন্ন জেলায় হেফাজত ও খেলাফত মজলিসের নেতাকর্মীদের নাশকতার 23 মামলার তদন্ত শুরু করেছে সিআইডি। 15টা হচ্ছে আপনার ব্রাহ্মণবাড়িয়া জেলা থেকে 15টা মামলা আসছে। চিটাগাং, নারায়ণগঞ্জ, কিশোরগঞ্জ, মুন্সিগঞ্জ প্রত্যেক জেলাতে 2টা করে মামলা। তদন্ত সংশ্লিষ্ট ইউনিট তদন্ত করবে। এছাড়া হেফাজতে ইসলাম বাংলাদেশ এর ঢাকা মহানগরের সহ দফতর সম্পাদক মাওলানা এহতেশামুল হক সাক্ষীকে বৃহস্পতিবার বিকালে বংশাল থেকে গ্রেফতার করে ডিবি। বৃহস্পতিবার সম্প্রতি নাশকতা ও সহিংসতার ঘটনায় পল্টন থানার মামলার আসামি খালেদ সাইফুল্লাহ আইয়ুবীকে মানিকগঞ্জ থেকে গ্রেফতার করেছে র্যাব। এলিট বাহিনীটি জানায়, এ নিয়ে তারা গ্রেফতার করেছেন 12 জনকে। অভিযান অব্যাহত আছে। ওরা একটি স্পেশাল অ্যাপস ব্যবহার করছে। এই অ্যাপস ব্যবহারের মাধ্যমে তারা এই গুজবটা ছড়িয়ে দিত। আমরা এই সকল গুজব বা এই সকল অ্যাপস যারা ব্যবহার করত, এটা আমরা শনাক্ত করেছি। আমাদের মনিটরিং এ প্রায় শতাধিক অ্যাকাউন্ট রয়েছে যারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া ইউজ করে। বুধবার গ্রেফতার মাওলানা খুরশিদ আলম কাশেমি 5 দিনের এবং আতাউল্লাহ আমিন সহ আরো 3 জনকে 5 দিন করে রিমান্ড দিয়েছেন আদালত। মাসুদা লাবনী, নিউজ 24, ঢাকা। সামাজিক যোগাযোগ মাধ্যম সহ যে কোনো মাধ্যমে গুজব ছড়ালে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। সাম্প্রতিক সময়ে হেফাজত নেতাদের গ্রেপ্তারের পর ফেসবুকে বিভিন্ন ভুয়া ছবি ও উস্কানিমূলক পোস্ট দেয় তাদের বিষয়ে নজরদারি বাড়ানো হয়েছে বলে জানিয়েছে গোয়েন্দারা। বিস্তারিত জানাচ্ছেন মৌ খন্দকার। চরিত্রের উপর কালিমা লেপন করবার চেষ্টা করছেন। সম্প্রতি ধর্মীয় অনুভূতি ব্যবহার করে উদ্দেশ্য হাসিলের জন্য ফেসবুক সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিচ্ছে একটি গ্রুপ। পুরনো ছবি বা ভিডিওকে প্রচার করা হচ্ছে সাম্প্রতিক ছবি হিসেবে। সম্প্রতি হেফাজতের নাশকতামূলক কর্মকাণ্ডে ব্যবহৃত হয়েছে এমন কৌশল, যা দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নষ্ট করছে। ডিবির সাইবার ক্রাইম বিভাগ বলছে, বিষয়গুলো কঠোরভাবে মনিটরিং করছে তারা। জড়িতদের নিয়ে আসা হচ্ছে আইনের আওতায়। ধর্মীয় উস্কানিমূলক পোস্ট, হ্যাঁ, আমাদের তো টাইম টু টাইম এদের বিরুদ্ধে তো আমরা মনিটরিং করে এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করছি। যারা উস্কানি দেয় এবং যারা উস্কানি দেয় প্লাস হলো যারা প্রত্যক্ষভাবে দেশের আইন বিরোধী কার্যক্রমে অংশগ্রহণ করে, ওদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয় দেশের প্রচলিত আইন অনুযায়ী। গুজব ও উস্কানিমূলক তথ্য প্রচারের দায়ে এরই মধ্যে বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে, জানিয়েছে সংস্থাটির মুখপাত্র। যারা এই সকল সাইট ব্যবহার করে বা এই সকল লিঙ্ক ব্যবহার করো অথবা এই সকল ফেসবুক আইডি ব্যবহার করে, এদেরকে প্রাথমিকভাবে শনাক্ত করে আমরা তাদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করি এবং আমরা তাদেরকে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করি। নিয়মিত যারা গুজব ছড়ানোর কাজে নিয়োজিত তাদের বিষয়ে তথ্য সংগ্রহে কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন শাখা। ব্যবহার করা হচ্ছে আধুনিক প্রযুক্তি। সেজন্য আমরা যেটা করি, গুজব। মৌ খন্দকার, নিউজ 24, ঢাকা।
সন্ধ্যা সংবাদে একটা বিরতি নিচ্ছে, আরো খবর নিয়ে ফিরছি, সাথেই থাকুন। বিরতির পর আরেকবার স্বাগত। দেখছেন নিউজ 24 সন্ধ্যা সংবাদ। ঢাকায় আনা হয়েছে দেশের প্রথম মেট্রো রেল MRT 6-এর প্রথম সেটের 6টি বগি। আজ 2টি বগি ডিপোতে নেওয়া হয়েছে, বাকি 4টি বগি ডিপোতে নেওয়া হবে আগামীকাল। এরপর বগিগুলো বিভিন্ন পরীক্ষার পর পরীক্ষামূলক যাত্রার দিনক্ষণ ঠিক করা হবে। বৃহস্পতিবার সকালে বগিগুলো দিয়াবাড়ির ডিপোতে নেওয়ার সময় এমন তথ্য জানায় মেট্রো রেল প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা। বিস্তারিত তালুকদার বিপ্লবের প্রতিবেদনে। রাজধানীর উত্তরা দিয়াবাড়ি থেকে মতিঝিল পর্যন্ত 20.1 কিলোমিটার দীর্ঘ দেশের প্রথম মেট্রো রেল MRT 6 পথের প্রথম সেটের এসব বগি। বুধবার বগিগুলো নদীপথে মেট্রো রেলের দিয়াবাড়ি ডিপো সংলগ্ন ঘাটে এসে পৌঁছায়। বৃহস্পতিবার কঠোর সতর্কতায় 2টি বগি দিয়াবাড়ির ডিপোতে নেওয়া হয়। বাকি 4টি বগি ডিপোতে নেওয়া হবে শুক্রবার। এরপর বগিগুলোর পরীক্ষামূলক যাত্রার জন্য 19 ধরনের পরীক্ষা করা হবে। যখন কারিগরি সমস্ত মতামত পাবো, দেখব, টেস্টে ফিট হবে, তারপর আমরা হয়তো বলতে পারবো যে এই ট্রেনটা চলাচলের উপযোগী হয়েছে এবং টেস্টের জন্য। এদিকে বৃহস্পতিবার সকালে অনলাইনে ব্রিফিংয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের জানান, মেট্রো রেল প্রকল্পের কাজ শেষ হয়েছে 61 ভাগ। দিয়াবাড়ি থেকে আগারগাঁও অংশের কাজের অগ্রগতি 83%। প্রথম মেট্রো রেল নির্মাণ কাজের সর্বশেষ সার্বিক অগ্রগতি শতকরা 61.49 ভাগ। প্রথম পর্যায়ে নির্মাণের জন্য নির্ধারিত পূর্ত কাজের অগ্রগতি শতকরা 83.52 ভাগ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত MRT 6-এর দৈর্ঘ্য আরও 1.16 কিলোমিটার বাড়ানো হবে। এছাড়া প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন, MRT 6-এর বগি আনার কাজের অগ্রগতি 40.98%। এর মধ্যে সবকিছু ঠিকঠাক থাকলে দ্বিতীয় সেট আগামী জুনে এবং তৃতীয় এবং চতুর্থ সেট আগস্টে এবং পঞ্চম সেট সেপ্টেম্বরে আসবে বলে জানিয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষ। তালুকদার বিপ্লব, নিউজ 24, ঢাকা। সারা দেশে ভাঙনের ঝুঁকিতে থাকা এলাকা চিহ্নিত করে নদী তীর রক্ষায় সরকার কাজ করছে বলে জানিয়েছেন পানি সম্পদ উপমন্ত্রী AKM এনামুল হক শামীম। বৃহস্পতিবার সকালে শরীয়তপুরের জাজিরা ও নড়িয়া উপজেলায় পদ্মার ডান তীর রক্ষা প্রকল্পের কাজের অগ্রগতি পরিদর্শনে গিয়ে একথা বলেন তিনি। জানান, হাওড়াঞ্চলে ধান চাষের বিষয়টি মাথায় রেখে সেখানে আগে থেকে প্রস্তুতি দেয় পানি সম্পদ মন্ত্রণালয়। এ কারণে এবছর পানি আসার আগেই কৃষক ধান ঘরে তুলতে পারছে বলে উল্লেখ করেন তিনি। এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। কর ব্যবস্থা নিয়ে অসন্তুষ্ট ব্যবসায়ী নেতারা। তারা বলছেন, আশপাশের সব দেশের চেয়ে বেশি কর দিতে হচ্ছে দেশের ব্যবসায়ীদের। কর্পোরেট কর না কমালে দেশি বিদেশি বিনিয়োগ বাড়বে না বলে মন্তব্য করেছেন ঢাকা চেম্বারের সভাপতি রিজওয়ান রহমান। তিনি বলছেন, মহামারীতে ব্যবসায়ীদের বাঁচাতে এগিয়ে আসতে হবে সরকারকে। আগামী বাজেটে কর ছাড় ও নতুন প্রণোদনা প্যাকেজ ঘোষণা করে তা সুষ্ঠুভাবে বণ্টনের দাবি করেছেন তিনি। সুলতান আহমেদ জানাচ্ছেন বিস্তারিত। যদি আমাদের এক্সপোর্ট বৃদ্ধি না হয় তাহলে কিন্তু সেটা হবে না। অ্যাকচুয়ালি কি সেটা হচ্ছে? সম্প্রতি মেট্রোপলিটন চেম্বারের সাবেক সভাপতি ও অ্যাপেক্স গ্রুপের কর্ণধার সৈয়দ নাসিম মঞ্জুরের একটি বক্তব্য নিয়ে তোলপাড় শুরু হয়েছে। সেখানে তিনি বলেছেন, অতিরিক্ত করের বোঝা নিয়ে ভালো নেই উৎপাদকরা, এজন্য ব্যবসা ছেড়ে দেওয়ার মতো মন্তব্য করতেও কার্পণ্য করেননি এই প্রতিষ্ঠিত ব্যবসায়ী। ব্যবসায়ীদের ভালো না থাকার অন্যতম কারণ স্বাভাবিকভাবেই করোনা মহামারী, তার পাশাপাশি যুক্ত হয়েছে মোটা অঙ্কের করের বোঝা। ঢাকা চেম্বারের সভাপতি বলছেন, মহামারীর ক্ষতি কাটিয়ে উঠতে তাদের প্রয়োজন আন্তরিক সহায়তা। দাবি করছেন, বাজেটে কর্পোরেট কর হার কমিয়ে 25% আনার। প্রোগ্রেসিভ হারে যদি আমরা ট্যাক্সটাকে 2.5% করে প্রতি বছর কমাই, অর্থাৎ 2021-22 অর্থ বছরের জন্য আপনি 2.5% কমাবেন, 2022-23 শতাংশের জন্য 2.5% কমাবেন,
এবং 2023-24 জন্য 2.5% করে কমাবে। তাহলে কিন্তু আপনার 3 বছরে 7.5% ট্যাক্স কমে আসবে এবং সেটা এসে দাঁড়াবে 25%। সেটা কিন্তু আপনি রিজিওনাল অ্যাভারেজের সাথে একটা কম্পিটিশন হিসাবে তৈরি করতে পারেন। তার যুক্তি, সারা বিশ্বে কর্পোরেট করের গড় হার 23.8%, আর এশিয়ার দেশগুলোতে তা 21.13%। চীন সহ অন্যান্য দেশ থেকে বিনিয়োগ টানতে কর কমানোর পাশাপাশি অর্থনৈতিক অঞ্চলগুলোর দ্রুত বাস্তবায়ন প্রয়োজন। সরকার কার? সরকার তো কোনো দলীয় না, সরকার তো আমার আপনার, আমাদেরই তো সরকার। আমরা আমাদের সরকারকে বলবো না কি কি সমস্যা আমাদের হচ্ছে। বিদেশি বিনিয়োগ বাংলাদেশে আসবে, স্থানীয় শিল্পায়নকে উৎসাহিত করার কোনো বিকল্প আমি দেখি না। আপনি যদি ফুল অটোমেশনে চলে যান তখন কিন্তু হ্যারাসমেন্টের ডিবেটটা থাকবে। ঢাকা চেম্বারের সভাপতির মতে, ছোট বড় সব ব্যবসায়ীদের জন্য নতুন প্রণোদনা ঘোষণা প্রয়োজন। আবার শুধু ঘোষণায় সীমাবদ্ধ না থেকে সুষ্ঠু বিতরণের পরামর্শ তার। সুলতান আহমেদ, নিউজ 24, ঢাকা। প্রধানমন্ত্রীর ঈদ উপহারের 45% বিতরণ করবে নগদ। কোভিডে কাজ হারানো 33,39,000 দরিদ্র পরিবার 2500 টাকা করে সহায়তা পাবেন। চলমান করোনা ভাইরাস পরিস্থিতিতে বিভিন্ন পেশায় নিয়োজিত নিম্ন আয়ের প্রায় 33,39,000 পরিবারকে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস MFS এর মাধ্যমে সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সিদ্ধান্ত অনুসারে সবচেয়ে বড় অংশ 14,97,000 পরিবারের কাছে প্রধানমন্ত্রীর অর্থ সহায়তা বিতরণ করবে ডাক বিভাগের ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিস নগদ, যা সহায়তা পাওয়া মোট পরিবারের 44.83%। এবার বিকাশের মাধ্যমে 10,54,000 পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হবে, যা মোট পরিবারের 31.57%। সংবাদে নিচ্ছে আরো একটি বিরতি, সাথেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত। দেখছেন নিউজ 24 সন্ধ্যা সংবাদ। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। পাকিস্তানের কোয়েটা শহরে সেরেনা নামে একটি বিলাসবহুল হোটেলে বুধবার রাতে বোমা বিস্ফোরণের ঘটনায় কমপক্ষে 4 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন 11 জন। পাকিস্তানে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত হোটেলটির গাড়ি পার্কিংয়ের জায়গায় এই হামলার লক্ষ্যবস্তু ছিলেন বলে সন্দেহের কথা জানিয়েছে বিবিসি। গণমাধ্যমটি জানায়, রাষ্ট্রদূত নংরং আফগান সীমান্তের নিকটবর্তী বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটায় রয়েছেন বলে ধারণা করা হচ্ছে, তবে ঘটনাস্থলে ছিলেন না তিনি। বুধবার রাতের বিস্ফোরণের ফুটেজ সোশ্যাল মিডিয়ায় শেয়ার হলে দেখা যায় হোটেলের গাড়ি পার্কিংয়ের জায়গায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বিস্ফোরক ভর্তি একটি গাড়ির মাধ্যমে বিস্ফোরণটি ঘটানো হয়েছে বলে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রশিদ আহমদ। এই হামলার দায় স্বীকার করেছে তালেবান। রাষ্ট্রদূতের কোয়েটা সফর বৃহস্পতিবার শেষ হবে বলে তথ্য দিয়েছে পাকিস্তান ভিত্তিক গণমাধ্যম ডন। করোনা সংক্রমণের ঊর্ধ্বগতির মধ্যেই ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের 6ষ্ঠ দফা ভোট গ্রহণ সম্পূর্ণ হলো। এবারের দফাতেও বাংলার বিভিন্ন প্রান্তে ঘটেছে সংঘর্ষের ঘটনা। কাঁচরাপাড়ায় তৃণমূল নেতাকে মারধরের অভিযোগ উঠেছে গুলি এবং বোমা হামলার অভিযোগও। করোনা মহামারীর মাঝে ভোটের আয়োজনে নির্বাচন কমিশন গাফিলতি করেছে বলে অভিযোগ করেছে কলকাতা হাইকোর্ট। এবারের 4 জেলা তৃণমূলের ঘাঁটি হিসেবে পরিচিত থাকায় 6ষ্ঠ দফার ভোটকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। এ দফার ভোট গ্রহণের মধ্যে 223টি আসনের ভোট সম্পন্ন করল নির্বাচন কমিশন। এদিকে আবারও ভোট প্রচারণা চালাতে শুক্রবার পশ্চিমবঙ্গে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই সফরে শুক্রবার তাঁর 4টি সমাবেশ করার কথা রয়েছে। সন্ধ্যা সংবাদে আরো একটা বিরতি দিচ্ছে, সাথে থাকুন। বিরতির পর আবারও স্বাগত। দেখছেন নিউজ 24 সন্ধ্যা সংবাদ। আবারও হেফাজত প্রসঙ্গ। লকডাউন তুলে নেওয়ার বিনিময়ে সহিংসতার অভিযোগে অভিযুক্ত নেতাকর্মীদের নিয়ে জেলে যাবেন বলে বিবৃতি দিয়েছেন হেফাজত ইসলামের আমির আল্লামা জুনায়েদ বাবুনগরী। বৃহস্পতিবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে এই বিবৃতি প্রচার করেন তিনি। এতে বলেন, লকডাউনে মানুষ কষ্ট পাচ্ছে, অভিযুক্ত সবাইকে নিয়ে শান্তিপূর্ণভাবে তিনি জেলে যেতে প্রস্তুত, তবে তার বিনিময়ে লকডাউন তুলে নেওয়ার আহ্বান জানান। বিবৃতিতে মাদ্রাসা ও হেফজখানা খুলে দেওয়ার দাবি করেন বাবুনগরী। নিউজ 24 সন্ধ্যার সংবাদ এখন এ পর্যন্তই। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাই।